কেউ জানতাম না যে সমন্বয়। আমরা এটা বুঝে গিয়েছিলাম যে যদি হয় উপদেষ্টা কয়জন হতে পারে বা ইনকিউতে কয়জন থাকতে পারে, এনকিউতে কয়জন থাকতে পারে, সেখানে আমরা সেটা বুঝতে পেরেছিলাম। কিন্তু সমন্বয় যে এইভাবে বাছাই হয়ে যাবে, পূর্ব থেকে প্রিডিটারমাইন্ড হয়ে আসবে, সেটা আমরা কেউ জানতাম না। নির্বাসন দিচ্ছ এবং তোমরা এর জন্য সব থেকে বেশি দায়ী থাকবা। কাউন্সিলর এবং কমিশনার নিয়ে তোমরা যে ছলচাতিরও যেটা করেছো, যে পূর্ববর্তী অবস্থান থেকে কাউন্সিলর এবং কমিশনারদেরকে ফিরিয়ে আনা হবে, তাদেরকে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে তাদেরকে গ্লোরিফাই করা হবে, তাদেরকে পাওয়ার দেওয়া হবে, এই যে বিষয়গুলো, এটা দিয়ে কি আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে না? আমাদের এখানে আসিফের কথা বলি বা যারই কথা বলি, অ্যাকাউন্টেবিলিটি তারা কেউ রাখতে পারছে না। বিকজ যেই তাদের এইসব কর্মকাণ্ড বা কার্যক্রমের এগেনস্টে ন্যূনতম আঙুল তুলছে, তাকে মাইনাস করে দেওয়া হচ্ছে। নিজেরা চাঁদাবাজি করে তাদের উপরে চাঁদাবাজি তার এক ধরনের ব্লেম দেওয়া হচ্ছে। সেই যে ট্যাগিং এর রাজনীতি, সেটা এখন পর্যন্ত বন্ধ হয় না। কে একজন একটা কোনো ধরনের কোনো কিছুতে একটা বাদ সাধবে, কোন অ্যাকাউন্টেবিলিটি রাখবে, তাকে জামাত শিবির বা তাকে জঙ্গি অমুক ট্যাগ দিয়ে তাকে এখান থেকে মাইনাস করে দেওয়া হবে। লেজুর ভিত্তিক রাজনীতি সব থেকে বেশি পরিলক্ষিত হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে কমিটিটা যখন হয়েছিল, সেই কমিটি নিতে গিয়ে সেই সেলগুলো যখন গঠন করা হয়েছে, সেখানে স্পষ্টভাবে লেজুর ভিত্তিক স্পষ্ট অমুকের রেফারেন্স নিয়ে আসতে হতো, অমুক ভাইয়ের দলের হয়ে আসতে হতো, তাছাড়া এটা হতো না। তো এই যে বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছে, আমার বিডিআর এর এই সুষ্ঠু বিচার কোথায় হলো? আমি আর মাহিন এই দুইজন ব্যতীত, আমরা কয়েকজন, আমি মাহিন আর রিমি, এই তিনজন ব্যতীত অন্য কেউ এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ কেন করলো না, কেন রাস্তায় আসতে পারলো না? এই বিষয়গুলো স্পষ্টভাবে নোটিফাই করে যে ছাত্রলীগের যে ভূত, সার্জিসের ব্যাকগ্রাউন্ড থেকে ছাত্রলীগের ছিল কি ছিল না, হাসনাত আব্দুল্লাহ কোথায় কি করেছে কি করে নাই, তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কার কি ছিল, সেটার থেকে বড় মুখ্য বিষয় ছিল জুলাই অভ্যুত্থানের মধ্যে কারো মধ্যে কতটুকু বিবেক সঞ্চার হয়েছে সেটা। এই বিবেক যে সঞ্চার যদি করতে না পারে, সেটা অন্যতম ব্যর্থতা জুলাই অভ্যুত্থানের। কজ এই চেতনা বহন করতে পারে না, চেতনার যে বিষয়টি যেটি ছিল জিএসটি, যে সবার মধ্যে আশার সঞ্চার করতে পারে নাই, সেটা ব্যর্থতা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যারা তথাকথিত সিন্ডিকেট যারা ছিল, তাদের নিতেই হবে। কারণ সব জায়গায় এই একটা জায়গা থেকে এসে ফলপ্রসূ হচ্ছে যে আমি আমার কাছে অ্যাবসলিউট পাওয়ার হোল্ড করতে হবে, আমার নির্দিষ্ট জায়গা কেন্দ্রিক, এখানে আমার 10 থেকে 20 জন লোক আছে, এদের মধ্যে আমার অ্যাবসলিউট পাওয়ারটা হেল্ড করে রাখতে হবে, যেটা পরবর্তীতে আবার না জানি কোনো একটা সময় গিয়ে তারা যদি ক্ষমতায় বসে, সেখানে এসে স্বৈরাচারীর অন্যতম একটি বীজ বপন করতে পারে। জি, ধন্যবাদ। ওরা যে 3 জন উপদেষ্টা হয়েছিল তখন কিসের ভিত্তিতে হয়েছিল? মানে তখন তো সমন্বয়ক তো আমরা জানি যে 158 না 152 জন ছিল। তো তাদের সবার কি সম্মতি ছিল এই বিষয়ে, নাকি তারা একেবারে অন্ধকারে ছিল? আমি এটা নিয়ে আপনার আরেক টক শোতেই বলেছিলাম যে ইউনূস সাহেবের একটা উক্তি ছিল, যেখানে যে আমি তখন চোখের সামনে যাদেরকে পেয়েছি তাদেরকে দিয়ে দিয়েছি। আবার আসিফ নজরুল স্যার হচ্ছে টোটালি এই বিষয়টাকে উনি ওনাদের জায়গা থেকে ওনারা কিভাবে করলো, এটা একমাত্র ওনারাই বলতে পারবে না। আমরা কেউ জানতাম না যে সমন্বয়। আমরা এটা বুঝে গিয়েছিলাম যে যদি হয় উপদেষ্টা কয়জন হতে পারে বা ইনকিউতে কয়জন থাকতে পারে, এনকিউতে কয়জন থাকতে পারে, সেখানে আমরা সেটা বুঝতে পেরেছিলাম। কিন্তু সমন্বয়ের যে এইভাবে বাছাই হয়ে যাবে, পূর্ব থেকে প্রিডিটারমাইন্ড হয়ে আসবে, সেটা আমরা কেউ জানতাম না। ইভেন 158 জনের মধ্যে কয়জন যাদের সেই বিষয়ে আমরা সন্দিহান ছিলাম। আসলে মোদ্দা কথা যেটা ছিল যে এখানে ছাত্র শক্তির যে রাজনৈতিক কেন্দ্রিক, ছাত্র শক্তি কেন্দ্রিক যে একটি রাজনৈতিক বলয় তারা অনেক আগে তৈরি করে আসছিল, মোরলেস বাছাই পর্বে তারা সেখান থেকে সবকিছু নিয়েছিল, এবং পরবর্তীতে সমন্বয়ক থেকে যারা উপদেষ্টাদের যেতে পারে নাই বা হয় নাই, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদবিতে তারা সেই একইভাবে ছাত্র শক্তি কেন্দ্রিক বিষয়গুলোকে সব জায়গায় দিয়েছে। তাই মানে ছাত্র শক্তির যারা ছিল বা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের যারা ছিল, তাদের জায়গা থেকে তাদের অবস্থান থেকে আন্দোলনে কি পরিমাণ ভূমিকা 17 জুলাইয়ের পরে রেখেছে, সেটা অনেক বড় একটি প্রশ্ন রেখে যায়। যে 17 জুলাই থেকে আমরা যারা ফাইট করলাম, আমি নিজে গুলি খেয়েছি, আমাদের সাথে শুধু সেটা না, আমাদের সাথে যারা এই যে তৃণমূল পর্যায়ে যারা ছিল, যারা দিনমজুর তাঁতি জেলে থেকে শুরু করে একেবারে শ্রমিক পর্যায়ে যারা ছিল, তাদের অবস্থান থেকে তারা কি চাচ্ছে সেই বিষয়ে কি কোনোদিন প্রশ্ন করা হয়েছে? আমরা যখন এই যে 625 জন বা 655 যে সমন্বয়কের যে লিস্টটা ছিল, এই লিস্টার সবাইকে কি আসিফ বা নাহিদ বা এদের জায়গা থেকে একদিন ডেকে একটা গ্র্যান্ড মিটিং এর আয়োজন করা হয়েছে যে তোমাদের মত বিনিময় করুক? আসিফ ভাই তো খুব আমার কাছের ছোট ভাই ছিল, 2018 সালে যখন আমরা আন্দোলন করেছিলাম তারা তো আমাকে চিনত। আমি আমার জায়গা থেকে বলি, আমি এখন পর্যন্ত ওই ধরনের কোনো ফ্লেক্সিবল আলোচনা আজকে পর্যন্ত করতে পারি নাই। আসিফ ভাইদের কথা বাদই দিলাম, যারা একেবারে ফিল্ডে সার্জিস হাসনাদের সাথে একেবারে সরাসরি শনাক্ত আমরা কানেক্টেড ছিলাম, তাদের জায়গা থেকে আমরা বিভিন্ন সময় আমি খেয়াল করেছি, ছাত্রলীগের কেউ যদি কোনো ঝামেলা করে কোথাও, সেখানে যদি আমরা কোনো ধরনের কোনো প্রতিবাদ করতে যেতাম, সেইখান থেকে পর্যন্ত তাদের কাছ থেকে এখানে ফোন চলে আসতো যে অমুক জায়গায় গিয়ে কথা বলো না, অমুক অফিসে ছাত্রলীগের নেতা আছে, তাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের এগেনস্টে যখন কোনো অ্যাকশন নিতে যেতাম, সেটা লিগাল প্রসিজার হোক, তাদের বিরুদ্ধে যখন ডিজি বরাবর নিকটস্থ যে অধিদপ্তরের যে ডিজি বরাবর যদি কোনো আমরা নালিশ করতাম, সেখানে পর্যন্ত এমন অবস্থা হতো, সেখানে গিয়ে সার্জিস হাসনাত কিংবা অমুক তমুক ভেটো দিত, বলতো আমরা চাঁদাবাজি করতে যাচ্ছি কেন, আমরা তদবির করতে যাচ্ছি কেন। আওয়ামী লীগের এগেনস্টে আমি
গলা ফাটায় সবার সামনে মিডিয়ার সামনে বললাম আওয়ামী লীগের পুনর্বাসন দিবে না। এই কথা বলে আমি সব থেকে বেশি তোমরাই আওয়ামী লীগের পুনর্বাসন দিচ্ছ এবং তোমরা এর জন্য সব থেকে বেশি দায়ী থাকবা। কাউন্সিলর এবং কমিশনার নিয়ে তোমরা যে ছলচাতুরি যেটা করেছো, যে পূর্ববর্তী অবস্থান থেকে কাউন্সিলর এবং কমিশনারদেরকে ফিরিয়ে আনা হবে, তাদেরকে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে তাদেরকে গ্লোরিফাই করা হবে, তাদেরকে পাওয়ার দেওয়া হবে, এই যে বিষয়গুলো, এটা দিয়ে কি আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে না? এই যে বিষয়গুলো ঘটে আসছে, এটা কি তাদের চিরাচরিত যে স্বভাব ছিল তাদের নিজেদের জায়গা থেকে? অনেকে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডের, একেবারে সাদ্দামের খুব ক্লোজ ছিল, স্পষ্টভাবে ছাত্রলীগের একদম পদধারী নেতা এবং শুধু নেতারা সংগ্রামী নেতা ছিল, তাদের কি আসল চেহারার বহিঃপ্রকাশ হচ্ছে না এই জায়গাগুলোতে? এই বিষয়গুলো আসলে অত্যন্ত বড়। এই আন্দোলন যদি কোনো কারণে বেহাত হয়, বিপ্লব তার অত্যন্ত সমীহ কারণ হয়ে থাকবে এই বিষয়গুলো। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে আমরা যারা আন্দোলনের 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত একাগ্রচিত্তে কাজ করে আসছি, কাজ করে গিয়েছি, তারা আসলে সত্যিকার অর্থে এখন কোনো পজিশনে আমরা নাই। আমরা বেশিরভাগ এমন না যে পজিশনের জন্য আমরা যাচ্ছিলাম বা পাই নাই, আমরা কোথাও ঢুকি নাই, কোথাও তদবির আমরা চালাই নাই। আমাদেরকে কোনো না কোনো ভাবে কোণঠাসা করে রাখা হয়েছে। কোণঠাসা করে আবার শুধু রাখা, অনেকে 15 জুলাইয়ের পরে বা 5 আগস্টের পরে যেসব নেতা গজিয়েছে তাদের হ্যাডম হয়ে গিয়েছে 15 আগস্ট থেকে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যারা অবদান রেখেছে, যারা পুলিশের সাথে ফাইট করেছে, যারা ডিবির কার্যালয়ে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, যারা ডিবির রেড লিস্টে ছিল, 178 জন 271 জনের রেড লিস্টে ছিল, তাদের থেকে বেশি তাদের মর্যাদা হয়ে গিয়েছে। তাদেরকে যে কোনো 1972 সালে যে সিনড্রোমটা হয়েছিল সেই সিনড্রোমটা হচ্ছে, যারা প্রকৃত বিপ্লব তাদের সবাইকে মাইনাস করে দেওয়া হচ্ছে, তাদেরকে নানা ধরনের সামাজিকভাবে বয়কট, হেনস্থা, ভৎসনা দেওয়া হচ্ছে। এখনকার সিনারিও এটা হচ্ছে এবং এটা দিয়ে খুব সূক্ষ্ম কিছু তারা করতে পারবে না। এবং এনসিপিতে এক জাতীয় আবর্জনা দিয়ে এনসিপি পূর্ণ হচ্ছে। এই আবর্জনার জন্য একটা বিস্ফোরক হয়ে দাঁড়াবে। অসংখ্য ধন্যবাদ।